আসুন একবার ঘুরে আসি স্মৃতিময় একাত্তরে। অগ্নিঝরা ৭ই মার্চের কাছে জেনে নিই সেদিন মায়াবী বিকেলে কেমন ছিল রেসকোর্সের সবুজ উদ্যান। রজত শুভ্র নীলিমায় আকাশ সেজেছিল অপরূপ। তরু পল্লবের ছায়ায় পাখির গুঞ্জনে বাতাসে পূর্বাভাস মুক্তিমন্ত্র উচ্চারণের। ঘাসের গালিচায় অযত লক্ষ মানুষ অধীর অপেক্ষায় কখন আসবেন প্রবুদ্ধ কবি। অবশেষে মহাকাব্যের নায়কের মতো রুজ ভঙ্গিতে কবি এলেন। মেঘমন্দ্র স্বরে পাঠ করলেন সর্বকালের শ্রেষ্ঠ কবিতা স্বাধীনতা শিরোনামের। মুহূর্তে দুলে ওঠে জনসমুদ্র, ছলকে ছলকে নেচে ওঠে বাংলার হৃদয় অভিন্ন নাচের মুদ্রায়। জয় বাংলা, জয় বাংলা হুঙ্কারে প্রকম্পিত আসমান জমিন। প্রত্যেকেই মুজিব তখন জীবন দেয়ার অঙ্গীকারে। বাকি ইতিহাস ঘরে ফেরার হলো না কারো। পিতা যায়নি সন্তানের কাছে, পুত্র যায়নি মায়ের কাছে, প্রেমিকও যায়নি প্রেমিকার কাছে। জলে স্থলে অন্তরিক্ষে কেবলই তখন পশুবধ, রক্ত অশ্রু অগ্নিস্নান শেষে। দীর্ঘ ৯ মাস পর ঘর ছাড়া মুজিবেরা আবার ফিরে এলো যাত্রাবিন্দু রেসকোর্সে। ১৬ই ডিসেম্বর, জন্মভূমি বাংলাদেশের জন্মচিৎকার। প্রিয় দর্শক, বিজয়ের ৪৫ বছর পূর্ণ করলাম আমরা। এ আমাদের বিশাল অর্জন। আমরা বিজয়ের জাতি। এই অর্জন নিয়ে বিজয় দিবসের সরাসরি এনটিভির বিশেষ আয়োজন বিজয় নিশান। আমি রোকেয়া প্রাচী আপনাদের বিজয় শুভেচ্ছা জানাচ্ছি। আমরা স্বাধীনতার কথা, মুক্তিযোদ্ধার কথা, মুক্তিযুদ্ধের কথা, ইতিহাসের কথা শুনব। আমাদের সঙ্গে স্টুডিওতে উপস্থিত রয়েছেন মুক্তিযোদ্ধা গীতশ্রী চৌধুরী, আমাদের অভিনয় শিল্পীও বটে তিনি। আপনাকে স্বাগত। আমাদের সঙ্গে রয়েছেন আপনাদের সবার অতি পরিচিত প্রিয় শিল্পী এবং আরেকজন মুক্তিযোদ্ধা, স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের সৈনিক রফিকুল আলম। আপনাকে স্বাগত জানাই, বিজয় দিবসের শুভেচ্ছা। আমাদের সঙ্গে রয়েছেন আরেকজন আপনাদের প্রিয় অভিনেত্রী আবৃত্তি শিল্পী মনিরা ইউসুফ মেমি। মেমি, স্বাগত জানাচ্ছি, বিজয় শুভেচ্ছা। আর প্রিয় দর্শক, আমাদের সঙ্গে সংযুক্ত হয়েছেন আরেকজন আমাদের ভীষণ প্রিয় মুক্তিযোদ্ধা ফেরদৌসী, প্রিয় ভাসিনী। তিনি স্টুডিও থেকে তার বাসা থেকে আমাদের সঙ্গে সংযুক্ত হয়েছেন। ফেরদৌসী আপা, আপনাকে স্বাগত জানাচ্ছি, বিজয় দিবসের শুভেচ্ছা। আমরা সৌভাগ্যবান আপনি আমাদের সঙ্গে আছেন। দর্শক, আমরা কথা বলবো, শুনবো। রফিক ভাই, স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের সেই সৈনিক, আরেক রকম যোদ্ধা, যাদের গান শুনে আমাদের মুক্তিযোদ্ধারা সাহসী হয়ে উঠত। বাংলার সেই সময়ের মানুষেরা স্বপ্নে বিভোর হতো দেশ স্বাধীন হবে, আর পাকিস্তানি হায়নারা ভয় পেত। আমরা প্রথমে আপনার একটা গান শুনি। এই একটা সমস্যা যে বিজয় দিবসে যখন গান গাইতে আসি তখন এত বেশি কথা বলার প্রবণতা আমার থাকে যে আমি নিজেকে নিয়ন্ত্রণ করতে পারি না। তার কারণটা শুধু যুদ্ধের প্রয়োজনে নয়, তার কারণটা হলো যে অনেকগুলো আবেগ জড়িত থাকে এবং এই আবেগের সঙ্গে আমাদের উদ্যম এবং চেতনা যুক্ত হওয়ায় যে পরিস্থিতিটা দাঁড়িয়েছিল তারই সুফল আমাদের মুক্তিযুদ্ধ। এবং স্বাধীন বাংলা বেতার কেন্দ্র সম্পর্কে এখন একেবারে যাদের বয়স 18-19-এর নিচে, তারা কিন্তু একটু দ্বিধার মধ্যে থাকে।
এবং আমি অনেক প্রশ্নের সম্মুখীন হয়েছি। আমি একটু কথা বলে নিচ্ছি, আজকে একটু কথা বেশি বলতে ইচ্ছে করছে, গান তো করবই। যে প্রশ্ন রাখে একেবারে নতুন প্রজন্মের ছেলেমেয়েরা যে মুক্তিযুদ্ধ হয়েছে, তা আপনি বেতার কেন্দ্র আবার কি? হ্যাঁ, খুবই একটা জেনুইন একটা কোয়েশ্চেন যে একটা বেতার কেন্দ্রের সঙ্গে যুদ্ধের কী সম্পর্ক। এটা আমরা বোঝাতে অনেক কষ্ট হয় যে এই যুদ্ধর প্রক্রিয়া যখন চলছে, রণকৌশল বিভিন্নভাবে বিধৃত হচ্ছে, বিভিন্নভাবে আমাদের শত্রু সেনাদেরকে হনন করছি, কিন্তু এর পেছনে যে একটা বিষয় থেকে যায় যে মনোবল বলুন, ঐক্য বলুন, এই ধরনের বিষয়গুলো প্রতিষ্ঠা করবার জন্য স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের প্রয়োজনীয়তাটা দেখা দিয়েছিল। কিন্তু সেখানেই থেমেছিল না স্বাধীন বাংলা বেতার কেন্দ্র, আরও ছিল যে এখানে অনেক সৃজনশীল কাজও আমাদের হয়েছে। হ্যাঁ, যেমন স্বাধীন বাংলা বেতার কেন্দ্র শুধুই যুদ্ধের কথা বলছি, যুদ্ধের কথা তো বলবই, এবং দেশস্তুতির কথা তো বলবই, দেশমাতৃকার গর্বের কথা তো বলবই, এরকম বিষয়টা ছিল। কিন্তু মূল বিষয়টা ছিল যুদ্ধ কৌশলকে সহায়তা করা। হ্যাঁ, তো এমনি একটা গান আমি ইচ্ছে করেই একেবারে স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শেষ গানটা, স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শেষ গান এবং স্বাধীন দেশের প্রথম অন এয়ারে একটা গান গেল, সেটা বিখ্যাত গান, আপনারা সবাই জানেন এই গানটা সম্পর্কে। বিজয় নিশান উঠছে, হ্যাঁ, শহীদুল ইসলামের লেখা, এবং মাত্র 1 ঘন্টার মধ্যে গানটা রেকর্ডিং হয়, কারণ তখন স্বাধীন বাংলা বেতার কেন্দ্র অলমোস্ট ক্লোজ ডাউন হয়েছে। আমরা কয়েকজন মাত্র 8-10 জন শিল্পী ছিলাম। হঠাৎ করে 1 ঘন্টার মধ্যে গানটা তৈরি হলো। প্রথম 4 লাইন শহীদুল ইসলাম লিখলেন, এবং এটাই ইতিহাস। সুজিও শ্যাম আমাদের বন্ধু মানুষ, আমাদের সহযোদ্ধা, আমরা গানটা করেছিলাম। এটা এই বিষয়ে আমি অত্যন্ত গর্ব লালন করি নিজের মধ্যে যে এই ধরনের গান আমরা গাইতে পেরেছি। বিজয় নিশান উঠছই। বিজয় নিশান উড়ছে রই, খুশির হাওয়ায় ওই উড়ছে, উড়ছে 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 বাংলার ঘরে ঘরে, বাংলার ঘরে ঘরে মুক্তির আলো ওই ঝরছে, মুক্তির আলো ওই ঝরছে, মুক্তির আলো ওই ঝরছে। বিজয় নিশান উড়ছে ওই খুশির হাওয়ায় ওই উড়ছে, উড়ছে 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 বাংলার ঘরে ঘরে, বাংলার ঘরে ঘরে মুক্তির আলো ওই ঝরছে, মুক্তির আলো ওই ঝরছে, মুক্তির আলো ওই ঝরছে। বিজয় নিশান উড়ছে ওই। আজ জীবনে জয়োল্লাসে জমছে শিশির দুর্বাঘাসে, আজ জীবনে জয়োল্লাসে জমছে শিশির দুর্বাঘাসে, দুর্বাঘাসে পাশে নেই আমাদের মহান নেতা, হাসির মাঝে তাই জাগে ব্যথা, পাশে নেই আমাদের মহান নেতা, হাসির মাঝে তাই জাগে ব্যথা। 7 কোটি প্রাণ দিকে দিকে ওই, 7 কোটি প্রাণ দিকে দিকে ওই দীপ্ত মশাল জেলে চলছে, দীপ্ত মশাল জেলে চলছে বাংলার ঘরে ঘরে, বাংলার ঘরে ঘরে মুক্তির আলো ওই ঝরছে, মুক্তির আলো ওই ঝরছে, মুক্তির আলো ওই ঝরছে। বিজয় নিশান উড়ছে ওই।
থেকে ছিনিয়ে আনবো বঙ্গবন্ধুকে, বঙ্গবন্ধুকে, বঙ্গবন্ধুকে। অন্ধকার আর আধার থেকে ছিনিয়ে আনবো বঙ্গবন্ধুকে, বঙ্গবন্ধুকে। উচ্ছল বন্যার কলক গ্রাসে শত্রুরা নিশ্চল হয়েছে, উচ্ছল বন্যার কলক গ্রাসে শত্রুরা নিশ্চল হয়েছে। মহাশক্তিতে কোটি কোটি প্রাণ, মহাশক্তিতে কোটি কোটি প্রাণ। বন্ধ করার দ্বার খুলছে, বন্ধ করার দ্বার খুলছে। বাংলার ঘরে ঘরে, বাংলার ঘরে ঘরে মুক্তির আলো ওই ঝরছে, মুক্তির আলো ওই ঝরছে, মুক্তির আলো ওই ঝরছে। বিজয় নিশান উড়ছে ওই খুশির হাওয়ায়, ওই উড়ছে, 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 উড়ছে। বাংলার ঘরে ঘরে, বাংলার ঘরে ঘরে মুক্তির আলো ওই ঝরছে, মুক্তির আলো ওই ঝরছে, মুক্তির আলো ওই ঝরছে। অসাধারণ। বিষয়টা কি জানো, এখনো মনে হচ্ছে যুদ্ধে না, যায়। একটু একটু আমি যোগ করি। এই গানগুলো তো সমবেতভাবে গাওয়া হতো, ফলে এই গানগুলোর যে মূল থিমটা এককভাবে গাইলে কিন্তু খুব একটা আসে না। তবু আমি চেষ্টা করলাম। না না, মানে এখনো মনে হচ্ছে যে আপনারা আসলে সৌভাগ্যবান যুদ্ধে গিয়েছিলেন, আর আমরা কিছুটা সৌভাগ্যবান যে আপনাদের কাছ থেকে একদম পাশে বসে এগুলো শুনতে পাচ্ছি। মানে যুদ্ধে যেতে পারলে বোধহয় ভালো হতো, কেন আমরা তখন জন্মাইনি। বাট এখন যদি এমন হয় যে আমাদের পতাকার দিকে কেউ চোখ তুলে তাকায়, আমরা যুদ্ধে যাব। কি বলো মিমি? মিমির কবিতা শুনতে চাই। আমি নীলিমা ইব্রাহিমের গল্প থেকে আমি বীরাঙ্গনা বলছি। একটা চিঠি পাঠ করছি প্রথমে। আমি রিনা বলছি। আশা করি আমার পরিচয় আপনাদের কাছে সবিস্তারে দেবার কিছু নেই। আমাকে নিয়ে আপনারা এত হইচই করেছিলেন যে 30,000 পাকিস্তানি বন্দী হঠাৎ ভাবল বাংলাদেশ থেকে কোনো হেলেনকে তারা হরণ করে নিয়ে যাচ্ছে। ভারতীয় কর্তৃপক্ষ অবশ্য খুব বেশি বিস্মিত হননি, কারণ আমার মতো আরও 2-4 এই সৌভাগ্যের অধিকারিণী ছিলেন। অবশ্য পাকিস্তানিরা কিন্তু আমাদের জোর করে ধরে নিয়ে যাচ্ছিলেন না, আমরা স্বেচ্ছায় ওদের সঙ্গে যাচ্ছিলাম। কারণ বাংকার থেকে আমাকে যখন ভারতীয় বাহিনীর এক সদস্য অর্ধ উলঙ্গ এবং অর্ধ মৃত অবস্থায় টেনে তোলে, তখন আশেপাশের দেশবাসীর চোখে মুখে যে ঘৃণা ও বঞ্চনা আমি দেখেছিলাম, তাতে দ্বিতীয়বার আর চোখ তুলতে পারিনি। জঘন্য ভাষায় যেসব মন্তব্য আমার দিকে তারা ছুড়ে দিচ্ছিল, ভাগ্যিস বিদেশিরা আমাদের সহজ বলি বুঝতে পারিনি। ওরা খুব সহানুভূতির সঙ্গে আমাকে টেনে তুলে সংশ্লিষ্ট ক্যাম্পে নিয়ে গেল। গোসল করে কাপড় বদলাবার সুযোগ দিল, জিজ্ঞেস করল কিছু খাবো কিনা। মাথা নেড়ে অসম্মতি জানালাম। তারপর ওদের সহায়তায় জিপে উঠলাম। আমি ভালো করে পা ফেলতে পারছিলাম না, পা টলছিল, মাথা ঘুরছিল। ওরা দ্রুত আমাকে আরও 3 জনের সঙ্গে গাড়িতে তুলে নিল। ওদের কথায় বুঝলাম আমরা ঢাকায় যাচ্ছি। ঠিক বুঝতে পারছিলাম না আমি জীবিত না মৃত। এমন পরিণাম কখনো তো ভাবিনি। ভেবেছিলাম একদিন বাংকারে মরে পড়ে থাকবো, আর প্রয়োজনে না লাগলে ওরাই মেরে ফেলে দেবে। লোক সমাজে বেরোবো, এত ঘৃণা ধিক্কার দেশের লোকের কাছ থেকে পাবো তা তো কল্পনা করিনি। ভেবেছিলাম যদি মুক্তিবাহিনী আমাদের কখনো পায়, মা বোনের আদরে মাথায় তুলে নেবে, কারণ আমরা তো স্বেচ্ছায় এ পথে আসিনি। ওরা আমাদের বাড়িতে একা ফেলে রেখে দেশের কাছে গিয়েছিল, এ কথা সত্যি।
কিন্তু আমাদের রক্ষা করবার দায়িত্ব দিয়ে গিয়েছিল কার উপর? একবারও কি আমাদের এই পরিণামের কথা ভাবিনি? আমরা কেমন করে নিজেকে বাঁচাবো? যুদ্ধের উন্মাদনায় আমাদের কথা তো কেউ মনে রাখেনি। পেছনে পড়েছিল গর্ভবতী স্ত্রী, বিধবা মা, যুবতী ভগ্নী, কারো কথাই সেদিন মনে হয়নি। অথচ তাদের আত্মরক্ষার তো কোনো ব্যবস্থাই ছিল না। বৃদ্ধ পিতামাতা মরে বেঁচেছেন, গর্ভবতী পত্নীর সন্তান গর্ভেই নিহত হয়েছে, যুবতী স্ত্রী, তরুণী ভগ্নী পাকদস্যুদের শয্যাশায়িনী হয়েছে। অথচ আজ যখন বিজয়ের লগ্ন এসেছে, মুক্তির মুহূর্ত উপস্থিত হয়েছে, তখনও এক বুক ঘৃণা নিয়ে তাদের দিকে দৃষ্টিপাত করছে সামাজিক জীবেরা। একটা পথ এসব মেয়েদের জন্য খোলা ছিল, তা হলো মৃত্যু। নিজেকে যখন রক্ষা করতে পারেনি তখন মরেনি কেন? সে পথ তো কেউ আটকে রাখেনি। কিন্তু কেন মরব, সে প্রশ্ন তো আমার আজও। মরিনি বলে আজও আর পাঁচজনের মতো আছি, ভালোই আছি। জাগতিক কোনো সুখেরই অভাব নেই। নেই শুধু বীরাঙ্গনার সম্মান, উপরন্তু গোপনে পাই ঘৃণা, অবজ্ঞা আর ভ্রুকুঞ্চিত অবমাননা। অনেক ধন্যবাদ মিমি, খুব সুন্দর। সেই রিনা, হেলেন, শেফালি, লীনা, আরও অনেক বীরাঙ্গনা, এসব মায়েদের সম্ভ্রমের বিনিময় কিন্তু আমরা এই বাংলাদেশ পেয়েছি। অবশ্যই আজকে এত বছর পর কিন্তু এই বীরাঙ্গনা মায়েদের মুক্তিযোদ্ধার সম্মান মিলেছে। প্রিয় দর্শক, আমাদের এই মায়েদের প্রতি সম্মান জানানোর এই বিজয়ের ৪৫ বছর পূর্ণ করে আমরা এই সুযোগ পেয়েছি। বর্তমান সরকার বীরাঙ্গনা মায়েদের মুক্তিযোদ্ধার খেতাবে ভূষিত করেছে। সেরকম একজন মুক্তিযোদ্ধা আমাদের সাথে আছেন, ফেরদৌসী প্রিয়ভাষিনী। আমরা তার সঙ্গে কথা বলবো। ফেরদৌসী আপা, আপা, এই যে এত বছর পর একজন মুক্তিযোদ্ধার সম্মান পেয়েছেন, সকল বীরাঙ্গনা মায়েদের যে সম্মান, মুক্তিযোদ্ধা, এই সম্মান পেয়ে কেমন লাগছে? হ্যাঁ, বলো। এই যে শুনছি। আজকে আপনি মুক্তিযোদ্ধার সম্মান পেয়েছেন, কেমন লাগছে? না, সময়টা বড় কথা নয়, সম্মানটা যে পেলাম। হ্যাঁ, অবশ্যই অন্তত একটা জাতীয় শক্তি, মানবিক শক্তি প্রাণে ধারণ করছি, অত্যন্ত খুশি। আমাদের এই যে আজকের প্রজন্ম, এই প্রজন্ম আপনার কাছ থেকে সাহসের কথা শুনতে চায়, আপনার মতো মুক্তিযোদ্ধার কাছ থেকে স্বপ্নের কথা শুনতে চায়। আমার স্বপ্ন সকল অংশেই, আমি একা কিছু এই স্বপ্নের মধ্যে নাই। আমার স্বপ্নে আছেন লাখো শহীদের রক্তের বিনিময়ে যে সম্মান, যে দেশ আমরা পেলাম, এবং শত শত তরুণ যারা মুক্তিযুদ্ধ দেখেনি এবং মুক্তিযুদ্ধ নিয়ে তাদের যে আপা, আপনি শুনতে পাচ্ছেন? এই যে আমরা বিজয়ের ৪৫ বছর পূর্ণ করলাম, আজকের মুক্তিযুদ্ধ তাদের
যে আগ্রহ এবং তাদের যে প্রেরণা, এবং প্রতি বছরেই শত সহস্র তরুণের সংখ্যা বাড়ছে বাংলাদেশ। হ্যাঁ, হ্যাঁ, আপা, আমরা আজকের এই বাংলাদেশের সকল বাংলাদেশি, আমরা সারা পৃথিবীর সবাই যারা এই বাংলাদেশের লাল পতাকা অর্জন করি, এই দেশকে আমরা যারা ভালোবাসি, আমরা আপনাকে, আপনার মতো মুক্তিযোদ্ধাদের শ্রদ্ধা জানাই, কৃতজ্ঞতা জানাই। আমরা ঋণী আপনার কাছে আপা। আমরা আবার আপনার কাছে ফিরে আসব। আমাদের সঙ্গে আছেন গীতশ্রী চৌধুরী, আমাদের আরেকজন মুক্তিযোদ্ধা। গীতাদি, আমরা আসলে আপনাকে সবসময় অভিনয় শিল্পী হিসেবে আমাদের টেলিভিশনে, অন্যান্য রেডিওতে, চলচ্চিত্রে দেখেছি। আমি জানি না এই প্রজন্মের সবাই জানে কি না যে আপনি একজন সরাসরি মুক্তিযুদ্ধে অংশগ্রহণকারী মুক্তিযোদ্ধা। আমাদের সৌভাগ্য যে আজকে আমরা আপনাকে পেয়েছি। আমরা আপনার কাছ থেকে মুক্তিযুদ্ধের সেই সময়ের কথা শুনতে চাই। আমি যদি শুরু করি প্রথম অবস্থা থেকে, তাহলে অনেক সময় লাগবে। একটু সামনে। আমি শুধু যেদিন আমরা বাংলাদেশে ঢুকি, দ্যাট মিন্স ইন্ডাকশন হয়, সেই সময়কার কথা একটু বলি। আমরা 150 জন ছিলাম। আগরতলা থেকে আমাকে বলা হলো, আজ রাত 8টায় একটি কনভয়ে যাবে, সেখানে আপনাকে থাকতে হবে। থাকতে পারবেন? আমি নিশ্চয়ই পারবো। আমার সঙ্গে আমার সহযোদ্ধা আরেকজন ছিলেন মহিলা, তিনি এখন বর্তমানে রোকেয়া হলের প্রভোস্ট, নাজমা শাহিন। আর সবাই আমরা ছেলে মুক্তিযোদ্ধা সবাই। আমরা 2 জন ছিলাম মাত্র মহিলা। আমাদের সদ্য তখন লেম্বুছড়ায় কেবি সিংয়ের কাছে আমরা ট্রেনিং নিচ্ছিলাম। কিন্তু আমাকে যখনই বলা হলো যে বাংলাদেশে এখন ঢুকছে, তুমি ঢুকতে পারো, আমি আর দেরি করলাম না। ট্রেনিং মানে পূর্ণ করার আগেই আমি এবং নাজমা দুজনেই চলে এলাম ওদের সঙ্গে। এসে সারা রাত আমরা একটা হাতিমারা একটা ট্রানজিট ক্যাম্পে ছিলাম। ভোরবেলায় একদল লোক এসে আমাদের কিছু খিচুড়ি খাওয়ালো, কিন্তু ক্যাম্পের বাইরে বেরোলাম না। শেষ রাতের দিকে আমরা সবাই হাঁটতে শুরু করলাম, এবং আমাদের বলা হয়েছিল হাঁটার সময় পড়ে গেলেও কেউ আহ করতে পারবে না। আর সাপের মতো, সাপ যেমনি করে করে সাউন্ড করে চলে, তেমনি করে তোমরা হাঁটবে। কারণ কেউ যদি পথ হারিয়ে ফেলো, আর কেউ সিগারেট খেতে পারবে না, তাহলে অনেক দূর থেকে আগুন দেখা যায়। এই ধরনের কিছু আমাদেরকে বলা হলো। আমরা সারা রাত হাঁটতে দিঘির পাড় বলে একটা জায়গা কুমিল্লার, ওইখানে এসে আমরা 150 জন পৌঁছলাম। তখন ভোর রাত। দেখলাম গ্রামের লোক দলে দলে এসে আমাদেরকে মানে কিভাবে যে আপ্যায়ন করছে। আমরা কি খাবো, খেতে হবে কি না, কি করব। আর সবাই বলতেছে, দেখো দেখো মুক্তি আপা। তখন তো আমাদের নাম কারুর প্রকাশ করার এখতিয়ার ছিল না। তো ভালোই লাগছিল, ওদের মুখের দিকে তাকাচ্ছিলাম, ভাবছিলাম যে এলাম এই দেশে, আমার আবার মাতৃভূমিতে এলাম। তারপর হঠাৎ করে শুনলাম আমরা 150 জনের ভিতরে 3টা গ্রুপ হয়ে গেল। একটা গ্রুপ ঢাকার মুরাদ গ্রুপ,
আরেকটা চাঁদপুরের দিকে যাবে বদিউল আলম গ্রুপ, আরেকটা কুমিল্লায় থাকবে। সেই কুমিল্লার সঙ্গে কুমিল্লার গ্রুপের সাথে শিবনারায়ণ দাস, খগেন, রেবতী, জিয়াউল বলে তাদের সঙ্গে আমি থেকে গেলাম। সেই দিন আমার খুব খারাপ লেগেছিল। মানে সবাই এক গ্রুপে এসছি, ওরা চলে যাচ্ছে। তখন মনে হচ্ছিল যে আবার ওদের সঙ্গে কার সঙ্গে কবে দেখা হবে কি হবে না, না আমরা হারিয়ে যাব বলতে পারছি না। সেখান থেকে একটা নৌকায় করে আমরা ভেতরে আরও ভেতরে ঢুকতে শুরু করলাম। সেই গ্রামটাতে গিয়ে পৌঁছলাম। সেই গ্রামটার নাম চন্নাইল, মানে গ্রামীণ ভাষায় চন্নাইল বলে, অ্যাকচুয়ালি গ্রামটার নাম হলো চন্দনাইল। সেখানে আমাদের জন্য বাংলাদেশের কতজন মুক্তিযোদ্ধা আমাদের জন্য অপেক্ষা করছেন। সেই রাতের একটা বিশেষ ঘটনা না বললে আমার মনে হয় অনেকে বুঝতে পারবে না মুক্তিযুদ্ধটা কী আসলে। আমি নৌকায় বসে আছি, হঠাৎ করে একটা জায়গায় গিয়ে আমাদের নৌকাটা থামিয়ে দিল। আমরা ভাবলাম যে কি আমরা কি পাকিস্তানি আর্মিদের হাতেই ধরা পড়ে গেলাম? না, দেখলাম যে না, ওই এলাকার একজন খোকন নামে একজন মুক্তিযোদ্ধা কমান্ডার, প্রান্তিক বলে একটা জায়গা, তারা এসে আসলে আমরা মুক্তিযোদ্ধা কিনা আমাদের যাচাই করতে শুরু করলো এবং আমাকে নৌকো থেকে নামতে বলল। আমি নামলাম না। আমার ট্রেনিংয়ে ছিল হয় ধরা দেবে না, মরে যাবে কিন্তু ধরা দেবে না। আমার হাতে একটা বায়োনেট ছিল। আমি বায়োনেটটা নিয়ে খুব শক্ত হয়ে বসে আছি যে যদি কিছু হয় তা আমি নিজেকে নিজে শেষ করে দেব। কিন্তু খানিকক্ষণ পরে দেখলাম যে না, আমাদের যিনি দলনেতা ছিলেন উনি এলেন এবং জিয়াউল এলেন, এসে বলল যে না না দিদি ভয় নেই, এরা আমাদেরই সহযোদ্ধা, আমাদের খোঁজ খবর নিয়েছে, আমাদের কোনো ভয় নেই, আসেন আমরা নিচে চা খেতে বলেছে। কিন্তু তবু আমার বিশ্বাস হচ্ছিল না যে আসলে আমাদের চা খেতে নেমন্তন্ন করছে। আমি নামছিই না নৌকা থেকে, আমি বসেই আছি। তারপর বললো যে না আমার খিদে নেই, আমি খাবো না। তারপর আবার খানিকক্ষণ পরে নৌকা চলছে গেলাম, যেই চন্দনাইলে গিয়ে পৌঁছলাম ভোর রাত। সেই গ্রামে গিয়েও ঢুকলাম। আবার তখন তো অনেক কম বয়স, এত সাহস কোথায় পেলেন? সেই সাহসিকতাটা পেয়েছি আমার বাবা মার কাছ থেকে। পরিবার আপনাকে দিল যুদ্ধে যেতে? আমার বাবা মা দুজনই স্বদেশী আন্দোলনের সাথে জড়িত ছিলেন। তাদেরই বিপ্লবী রক্ত বোধহয় আমার শরীরে ছিল বলেই আমার এত সাহস ছিল। আর সবচেয়ে বেশি আমাকে সাহস জুগিয়েছে যখন আমরা বাংলাদেশ থেকে ইন্ডিয়াতে ঢুকছি। সেই সময় আমরা, তখন তো আর রাজাকার বলা হতো না, তখন একদল লোক আমাদের উপর আক্রমণ করে আমার একটা বোনকে গুলিতে মানে একদম পা দুটো ঝাঁঝরা করে দিল, বাবাকে মানে লাঠি দিয়ে খুব মারলো। উন্ডেড অবস্থায় বাবাকে মাকে ফেলে আমরা ইন্ডিয়ায় গেলাম। এবং ওই যে আমার একটা ভেতরে একটা জেদ ছিল যে পাকিস্তানিরা আমাদের উপর অত্যাচার করতে পারে, পাঞ্জাবিরা করতে পারে, কিন্তু এরা কেন আমাদের উপরে এত অত্যাচার করলো? কেন আমার এই ছোট্ট একটা 10 বছরের বোনকে গুলিতে ঝাঁঝরা করে দিল? কেন আমার বাবাকে এইভাবে মারলো? আমি এদেরকে শেষ করে দেব। এই ধরনের একটা ভেতরে একটা মানে মনে হতো যেন আমি কখন বাংলাদেশে ঢুকবো, কখন আমি এদেরকে আঘাত করব। এই ধরনের একটা উত্তেজনা সবসময়ই আমার কাজ করতো। এখনো কিন্তু মানে এই স্বাধীন বাংলাদেশেও কোথাও কোথাও পাকিস্তানিদের দৌরাত্ম্য চলে, কোথাও কোথাও সেই রাজাকারদের দৌরাত্ম্য আছে। যুদ্ধ এখনো থেমে যায়নি আপা, যুদ্ধ এখনো চলছে। কিন্তু প্রিয় দর্শক, আমরা একটা বিরতিতে যেতে চাই। ফিরে এসে আমরা আবার বিজয়ের এই 45 বছরের সুন্দর মুহূর্তে আপনাদের সঙ্গে বিজয় নিশানে একত্রিত হব। আমাদের সঙ্গেই থাকবেন। প্রিয় দর্শক, আবারও স্বাগত জানাই, অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে থাকবার জন্য। বিজয়ের 45 বছর পূর্ণ করার এই গর্বিত মুহূর্তের
এনটিভি সরাসরি বিশেষ আয়োজন বিজয় নিশানে আরেকবার স্বাগত জানাই। আমাদের সঙ্গে বিরতির আগেও যারা ছিলেন তারা আছেন রফিকুল আলম, আমাদের সঙ্গে গীতশ্রী চৌধুরী, মনোরা ইউসুফ মেমি এবং আমাদের সঙ্গে রয়েছেন মুক্তিযোদ্ধা ফেরদৌসী প্রিয়ভাষিনী। আমরা সরাসরি ফেরদৌসী প্রিয়ভাষিনীর সাথে কথা বলবো। আপা, আপনি আমাকে শুনতে পাচ্ছেন? আমি শুনতে পাচ্ছি। এই যে একজন মুক্তিযোদ্ধা হিসেবে আপনার কেমন লাগছে? এবং আমাদের যুদ্ধ তো এখনো শেষ হয়ে যায়নি আপা, এখনো যুদ্ধ আছে, যুদ্ধ চলবে। কাজে এই নতুন প্রজন্মকে একজন মুক্তিযোদ্ধা হিসেবে আপনার কি দিক নির্দেশনা, যুদ্ধ করে নতুন বাংলাদেশকে আরও সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমরা আপনার কাছ থেকে কথা শুনতে চাই। হ্যাঁ, এত বছর পরে আমার কাছে কিন্তু মনে হয় ৪৫ বছর কিছু নয়, মাত্র ৪-৫ দিন আগের ঘটনা। আমি যত ঘটনার সাক্ষী এবং ৯ মাসের যুদ্ধে একটি নির্যাতনই আমাকে সাহসী করেছে। চরমতম নির্যাতন এবং অপমান, এবং আমি প্রতিনিয়ত নিপীড়নের শিকার হতাম। এবং মনে হয় যে মুক্তিযুদ্ধের বহু বছর আমি মনে করে রাখতাম যে এ কথা কাউকে বলা যাবে না, কিন্তু একদিন দেখলাম যে কাউকে বলতে হবে। আমার ডাক্তার এসেছিলেন, আমাকে বলেন, আমাকে উনি জিজ্ঞাসা করেন, আপনি কি কোনো কিছু গোপন করেন? আপনার এত ডায়াবেটিক, আপনার এত সুগার কোথা থেকে হলো? তো তখনই আমার মনে হলো যে আমি কাউকে, আমার মনের এই ভার আমি কার কাছে জানাবো? যে এই জন্য আমি আমার কোনো বান্ধবীকে একবার বলতে চেষ্টা করেছিলাম। তিনি একজন রবীন্দ্রসঙ্গীত শিল্পী। তিনি আমাকে বললেন, খবরদার এরকম কাউকে বলো না, তুমি এত অপমানের শিকার। তখন সেবার আমি চেপেই গেলাম বিষয়টি, যে না, বলা যাবে না। কিন্তু আমার মাথা থেকে কিছুতেই সরছিল না ২৮ বছর পর্যন্ত সেই কষ্টের কথা, দিনগুলোর কথা। তারপরে একটা সময় আমি আমার অভিজ্ঞতা ব্যক্ত করি, মুক্তিযুদ্ধের যন্ত্রণার কথা আমি জাতির কাছে স্বীকার করি। কারণ আমি ভাবলাম আমার হারাবার কিছু নাই। সুতরাং আমি নিয়ে তো মুক্তিযুদ্ধ হয়নি। মুক্তিযুদ্ধ সবার জন্য, মুক্তিযুদ্ধে সবার অবদান আছে। আমার এই কষ্টটা, এই বিষণ্ণতার দিনগুলো কাউকে না কাউকে বলবো, আমি শেষ পর্যন্ত ব্যক্ত করলাম। এবং আমি ধরে নিয়েছিলাম আমাকে সবাই পরিত্যাগ করবে, কিন্তু দেখলাম আমাকে সবাই আমার সঙ্গে সংযুক্ত হয়েছে, সমগ্র জাতি, সমগ্র নারী সমাজ। আমি আজকে অবশ্যই এই সরকারি স্বীকৃতি পাওয়ার জন্য কখনোই আমি আশা করিনি যে আমি কোনো স্বীকৃতি পাবো, কিন্তু আজকের এই স্বীকৃতি লাভে আমরা মনে করলাম যে মুক্তিযুদ্ধকে একটি সম্মান দেখানো হয়েছে। সকল বীরাঙ্গনার পক্ষ থেকে আমি মাননীয় প্রধানমন্ত্রীকে আন্তরিকভাবে কৃতজ্ঞতা জানাই, এবং মাননীয় মুক্তিযুদ্ধ মন্ত্রী উনি সম্মান আমাদের জানিয়েছেন। আমি
এই সম্মান আপনাদের সকলের জন্য, সকল বীরাঙ্গনা মায়ের জন্য এবং শহীদ পরিবার সকলে মিলে আমরা সবাই সবার, আলাদাভাবে আনন্দিত হওয়ার কিছু নেই। আমি সর্বান্তঃকরণে সত্যি একটি খুশি। আমার মনে হয় যে আমরা সত্যিকারের মুক্তিযুদ্ধ করেছিলাম, সেদিনের সেই দিনগুলো বৃথা যায় নাই। এবং আমি মনে করি যে আমি আগামীতে যোজন যোজন পথ হাঁটবো, নতুন প্রজন্মের সাথে হাঁটবো। এই বাঙালি, এই বাংলাদেশ, এই স্বাধীন কে রক্ষা করতে আমি আমার নতুন প্রজন্মের হাত ধরে আমি যতদিন পারি আমি হাঁটবো। আমার জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, যার আহ্বানে 7.5 কোটি মানুষ একত্রিত হয়ে দল মত নির্বিশেষে সেদিন লড়াই করেছিল, সেদিন যুদ্ধে নেমেছিল, তাদের সকলের জন্য আমার আন্তরিক শ্রদ্ধা এবং কৃতজ্ঞতা। আমি সকল বীরাঙ্গনা নারীর পক্ষ থেকে জানাচ্ছি আমাদের এই শুভকামনা। অনেক ধন্যবাদ আপা, আমরা কৃতজ্ঞ আপনাদের কাছে ঋণী। আমাদের আবারও যুদ্ধের জন্য অনুপ্রেরণা দেওয়ার জন্য, স্বপ্ন দেওয়ার জন্য আবারও শুভেচ্ছা এবং শ্রদ্ধা জানাই। আপনাদের ত্যাগের বিনিময়ে আমরা এই বাংলাদেশ পেয়েছি। আর এই জাতি ভালোবাসতে জানে, এই জাতি শ্রদ্ধা জানাতে জানে। আবারও তার প্রমাণ হয়েছে। আমরা সত্যি কৃতজ্ঞ মুক্তিযোদ্ধা মন্ত্রণালয়ের কাছে, সত্যি কৃতজ্ঞ এই সরকারের কাছে। তারা আপনাদের মতো মায়েদের সম্মান জানিয়েছে। অনেক ধন্যবাদ আপা আমাদের সঙ্গে যুক্ত হবার জন্য, আমরা অনেক কৃতজ্ঞ। প্রিয় দর্শক, আমাদের সঙ্গে স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের আরেকজন সৈনিক রয়েছেন এবং এবারে কিন্তু স্বাধীন বাংলা বেতার কেন্দ্রকেও মুক্তিযোদ্ধা মন্ত্রণালয় এবং এই সরকার সম্মাননা জানিয়েছে এবং রাষ্ট্রীয় স্বীকৃতি পেয়েছে। এবং সেই সময় কিন্তু বলা হতো আরেকটি গুরুত্বপূর্ণ সেক্টর হচ্ছে স্বাধীন বাংলা বেতার কেন্দ্র। এবার অফিসিয়ালি সেটা অ্যাকসেপ্ট করা হলো এবং গেজেট নোটিফিকেশনের মাধ্যমে এটা আমাদেরকে স্বীকৃতি দেওয়া হলো। এটার জন্যে আমরা স্বাধীন বাংলা বেতার কেন্দ্রে যারা শিল্পী ছিলাম তারা এই মুহূর্তটার জন্য দীর্ঘদিন ধরে আমরা অপেক্ষা করছিলাম এটা। এবং একথা নির্দ্বিধায় আমি বলতে চাই যে এই আমাদের প্রধানমন্ত্রী, একমাত্র প্রধানমন্ত্রী যিনি অত্যন্ত শিল্পী বান্ধব প্রধানমন্ত্রী, তিনি শুধু নেত্রী নন, তিনি শুধু বঙ্গবন্ধু কন্যা নন, আমাদের কাছে একজন শিল্পী বান্ধব মানুষ। তাই তাঁরই নির্দেশে এবং আমাদের মুক্তিযোদ্ধা মন্ত্রণালয়ের মাধ্যমে এই স্বীকৃতিটা আমরা পেয়েছি যে আমরা স্বাধীন বাংলা বেতার কেন্দ্রে শুধু মামুলি একজন শিল্পী নয়, আমরা যোদ্ধা। এই কৃতজ্ঞতা সমগ্র জাতির কাছে আমি প্রকাশ করছি। এবং বাংলাদেশই সেই একটি দেশ যারা ভাষার জন্য লড়াই করে, তারা 9.5 মাসে দেশকে স্বাধীন করে এবং সেই শক্তি কিন্তু আসলে সেখানেই যে আমাদের মধ্যে আসলে ভালোবাসার শক্তি আছে, আমাদের মধ্যে সেই জড়িয়ে রাখার শক্তি আছে। রফিক ভাই, আমরা গান শুনতে চাই। তাহলে আমি স্বাধীন বাংলা বেতার কেন্দ্রে তোমরা জানো যে তখন কিন্তু সমবেত গান অর্থাৎ কোরাস গানই বেশিরভাগই হতো। খুব কম সংখ্যক শিল্পী একক গান গাওয়ার সুযোগ পেয়েছিলেন, অজিত দা, আবেল মাহমুদ, জব্বার ভাই। তো আমার 6টি গান স্বাধীন বাংলা বেতার কেন্দ্রে প্রযোজিত ছিল, সেখানে 2টো গানে আমি এককভাবে গান গাওয়ার সুযোগ পেয়েছিলাম। সেটা গানটা লিখেছিলেন আবু হেনা মোস্তফা কামাল সাহেব। উনি যুদ্ধের ঠিক ইমিডিয়েট আগে গানটা লেখা, চমৎকার একটি গান। যাই যদি যাক প্রাণ, তবু দেব না গোলার ধান। এই গোলার ধানকে একটা আমাদের দেশ হিসেবে প্রতীক হিসেবে নিচ্ছে। চমৎকার কম্পোজিশন, তারই সুর। কিন্তু গানটা তিনি যেহেতু অত ভালো সুরকার ছিলেন না, হেনরি গিলবার্ট নামে আমাদের একজন সঙ্গীত প্রযোজক ছিলেন রাজশাহীতে, তিনি গানটা ঠিকঠাক করে দিয়েছিলেন, আমরা গেয়েছিলাম। কিন্তু পরে আমি স্বাধীন বাংলা বেতার কেন্দ্রে
এটা আমার কণ্ঠে রেকর্ডিং করি, গানটা করছি। দিনে দেব না আমার মাঠের সবুজার, খামারে সাজানো স্বপ্নের সম্ভার। দেব না আমার মাঠের সবুজার, খামারে সাজানো স্বপ্নের সম্ভার। আমি দেব না অবুজ সবুজ সোনালি রূপালি ফুল বাগান, আমি দেব না অবুজ সবুজ সোনালি রূপালি ফুল বাগান। যাই যদি যাক প্রাণ তবু দেব না, দেব না, দেব না গোলার ধান। যাই যদি যাক প্রাণ তবু দেব না, দেব না, দেব না গোলার ধান। দেব না আমার পাখির মধুর গান, ঝিরঝিরি এই তটিনীর কলতান। দেব না আমার পাখির মধুর গান, ঝিরঝিরি এই তটিনীর কলতান। আমি দেব না অবুজ সবুজ সোনালি রূপালি গলার গান, আমি দেব না অবুজ সবুজ সোনালি রূপালি গলার গান। যাই যদি যাক প্রাণ তবু দেব না, দেব না, দেব না গোলার ধান। যাই যদি যাক প্রাণ তবু দেব না, দেব না, দেব না গোলার ধান। রক্তের দামে কিনেছি আমার প্রিয়তম স্বাধীনতা, রক্তেই আমি রাখবো যে তার মান, তবু দেব না গোলার ধান। রক্তের দামে কিনেছি আমার প্রিয়তম স্বাধীনতা, রক্তেই আমি রাখবো যে তার মান, তবু দেব না গোলার ধান। দেব না আমার পাখির মধুর গান, ঝিরঝিরি এই তটিনীর কলতান। দেব না আমার পাখির মধুর গান, ঝিরঝিরি এই তটিনীর কলতান। আমি দেব না অবুজ সবুজ সোনালি রূপালি গলার গান, আমি দেব না অবুজ সবুজ সোনালি রূপালি গলার গান। যাই যদি যাক প্রাণ তবু দেব না, দেব না, দেব না গোলার ধান। যাই যদি যাক প্রাণ তবু দেব না, দেব না, দেব না গোলার ধান। যাই যদি যাক প্রাণ তবু দেব না, দেব না, দেব না গোলার ধান। কথা দিচ্ছি, এবারও যদি কেউ এসে আমাদের গোলার ধানে হাত দেয় অবশ্যই আমরা দেব না, ঠিক তাই। প্রাণ দেব, কিন্তু আমাদের পতাকায় হাত দিতে দেব না। অনেক ধন্যবাদ। এখনো কিন্তু মনে হয় যে একদম রক্ত টকবক করছে। অসাধারণ। আমরা এবার গীতাদি একটু পরে আপনার কথা শুনবো, কিন্তু একটা কবিতা শুনে আসি। মিমি, কোন কবিতা? মুক্তিযুদ্ধ নিয়ে একটি কবিতা লেখা হবে। তার জন্য অপেক্ষার উত্তেজনা নিয়ে লক্ষ লক্ষ উন্মত্ত অধীর ব্যাকুল বিদ্রোহী শ্রোতা বসে আছে ভোর থেকে জনসমুদ্রের উদ্যান সৈকতে। কখন আসবে কবি? এই শিশু পার্ক সেদিন ছিল না, এই বৃক্ষে ফুলে শোভিত উদ্যান সেদিন ছিল না, এই তন্দ্রাচ্ছন্ন বিবর্ণ বিকেল সেদিন ছিল না। তাহলে কেমন ছিল সেদিনের সেই বিকেল বেলাটি? কেমন ছিল শিশু পার্কে, বেঞ্চে, বৃক্ষে, ফুলের বাগানে ঢেকে দেয়া এই ঢাকার হৃদয় মাঠখানি? জানি সেদিনের সব স্মৃতি মুছে দিতে হয়েছে উদ্যত কালো হাত। তাই দেখি কবিহীন এই বিমুখ প্রান্তরে আজ কবির বিরুদ্ধে কবি, মাঠের বিরুদ্ধে মাঠ, বিকেলের বিরুদ্ধে বিকেল, উদ্যানের বিরুদ্ধে উদ্যান, মার্চের বিরুদ্ধে মার্চ। হে অনাগত শিশু, হে আগামী দিনের কবি,
শিশু পার্কে রঙিন দোলনায় দোল খেতে খেতে তুমি একদিন সব জানতে পারবে। আমি তোমাদের কথা ভেবে লিখে রেখে যাচ্ছি সেই শ্রেষ্ঠ বিকেলের গল্প। সেদিন এই উদ্যানের রূপ ছিল ভিন্নতর। না পার্ক, না ফুলের বাগান, এসবের কিছুই ছিল না। শুধু এক খণ্ড অখণ্ড আকাশ যেরকম, সেরকম দিগন্ত প্লাবিত ধুধু মাঠ ছিল দুর্বাদলে ঢাকা, সবুজ সবুজময়। আমাদের স্বাধীনতা প্রিয় প্রাণের সবুজ এসে মিশেছিল এই ধুধু মাঠের সবুজে। কপালে কবজিতে লাল শালু বেঁধে এই মাঠে ছুটে এসেছিল কারখানা থেকে লোহার শ্রমিক, লাঙল জোয়াল কাঁধে এসেছিল ঝাঁক বেঁধে উলঙ্গ কৃষক, পুলিশের অস্ত্র কেড়ে নিয়ে এসেছিল প্রদীপ্ত যুবক, হাতের মুঠো মৃত্যু, চোখে স্বপ্ন নিয়ে এসেছিল মধ্যবিত্ত, নিম্ন মধ্যবিত্ত, করুণ কেরানি, নারী, বৃদ্ধ, বেশ্যা, ভবঘুরে আর তোমাদের মতো শিশু পাতা কোরানিরা দল বেঁধে। একটি কবিতা পড়া হবে, তার জন্য কি ব্যাকুল প্রতীক্ষা মানুষের। কখন আসবে কবি? কখন আসবে কবি? শত বছরের শত সংগ্রাম শেষে রবীন্দ্রনাথের মতো দীপ্ত পায়ে হেঁটে অতপর কবি এসে জনতার মঞ্চে দাঁড়ালেন। তখন পলকে দারুণ ঝলকে তরিতে উঠিল জল, হৃদয়ে লাগিল দোলা, জনসমুদ্রে জাগিল জোয়ার, সকল দুয়ার খোলা। কে রোধে তাহার বজ্র কণ্ঠবাণী? গণসূর্যের মঞ্চ কাঁপিয়ে কবি শোনালেন তাঁর অমর কবিতাখানি। এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। অনেক ধন্যবাদ। মনির ইউসুফ মেমি খুব ভালো অভিনয় শিল্পী এবং অসাধারণ আবৃত্তিকারও। অনেক ধন্যবাদ। গীতাদি, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। হ্যাঁ, রফিক ভাইয়ের গানটার কথা শুনে আমি প্রথমে, কিন্তু আমরা আগরতলায়, মানে জয় বাংলা অফিস, সেটা হলো কৃষ্ণনগরে, আমি তখন অস্থির ছিলাম যে কি করে আমি মুক্তিযুদ্ধে যাব। সব জায়গায় শুধু খোঁজাখুঁজি। তখন যারা যারা জানতো, আমরা ছোটোবেলা থেকেই শিল্পী ছিলাম, তো বলো তোমরা সাংস্কৃতিক দলের সাথে কাজ করো, ক্যাম্পে ক্যাম্পে গিয়ে গান করবে। সেটা তখন এমআরসির দিকে আমাদেরকে একটা অ্যাপয়েন্টমেন্ট দিলেন, মানে 120 টাকা মাসে দেওয়া হবে। সেটা তো বড় কথা না। আমরা দল বেঁধে আমাদের একটা গ্রুপ হলো, সেখানে আমার বাবা ছিলেন, আমার ভাই ছিলেন, আমার ছোট বোন ছিল। আমরা সবাই গ্রুপ করে করে গিয়ে মুক্তিযোদ্ধা ক্যাম্পে গান শোনাতাম। রফিক ভাইয়ের ওই গানটা শুনে আমি রাহাত খানের সেই গানটার কথা খুব মনে পড়ে গেল। ওরা নাকি আমাদের ক্ষেত আর খামারের সবুজের স্বপ্ন কেড়ে নিতে চায়। তো আমি সেই গানটা যখন গাইতাম, তখন থাকবে না রবি আর নজরুল আমাদের, সব চোখে ধুলি দেবে শব্দর বন্ধ। থাকবে না রবি আর নজরুল আমাদের, সব চোখে ধুলি দেবে শব্দর বন্ধ। ওরা বাজানের গামছা বুজানের হাসুলি কেড়ে নিতে চায়, কেড়ে নিতে চায়। চাষি ভাই, জেলে ভাই, মজদুর একঠাই প্রস্তুত, 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 প্রস্তুত। বাংলার বুকে আজ মৃত্যুর কালো দুধ, বাংলার বুকে আজ মৃত্যুর কালো দুধ। গাইতে পারি না, দম নেই। মানে সেই সময়টা আসলে আমরা মনে হয় বুঝতে পারছি যে মানে কিরকম একটা উদ্যমের একটা সময় ছিল। আসলে সেই সময়ের এনার্জিটা এখনো আমাদের মধ্যে কাজ করছে। আমরা আমার মনে আরো হয়- কথা শুনবো, আরো গান শুনবো, কবিতা শুনবো। আমার মনে হয় আমি যদি এখনো মাঠে নামি, আমি বোধহয় এখনো আগের মতোই কাজ করতে পারবো। অবশ্যই আমরা বয়স জানি। যে হয়ে গেছে না সেটা না না কিন্তু আপা, বুঝতে চাই না। মুক্তিযোদ্ধাদের বয়স হয় না। প্রিয় দর্শক, আমরা বিজয় নিশানের এই সরাসরি সম্প্রচারে আবার ফিরে আসব।
আমাদের সঙ্গে আমাদের মুক্তিযোদ্ধারা রয়েছেন, শিল্পী রয়েছেন, আপনারা রয়েছেন। অনুরোধ করছি আমাদের সঙ্গেই থাকবার জন্য। ফিরে আসছি একটা বিরতি নিয়েই। আবারও স্বাগত জানাই প্রিয় দর্শক, ধন্যবাদ আমাদের সঙ্গে থাকবার জন্য। রফিক ভাই, আবার আমরা চলে যাই যুদ্ধের একটা গানে, যুদ্ধের ময়দানে যেতে চাই আরেকবার। হ্যাঁ, তাহলে সমবেত যা গানগুলো গাওয়া হতো, কিন্তু আমার যেন প্রাচী আমার যেটা ইচ্ছে করছে, যদি সময় পাই সেটা করব। সেটা হলো, দেখো আমাদের স্বাধীনতা যুদ্ধ, আমি শিল্পী হিসাবে বলছি, শুধু আমার দেশ একটা নতুন জাতির উত্থান হলো, কিন্তু আরেকটা বিশাল ক্ষেত্র আমাদের এই স্বাধীনতা তৈরি করে দিল আমাদেরকে। সেটা হলো, দেখো আমি অনেক খোঁজ করে দেখেছি, পৃথিবীতে এত দেশের গান, এত ভাষা নিয়ে গান, এত ভাষার স্তুতিমূলক গান কিন্তু পৃথিবীতে কোথাও হয়নি। না, আপনি একদম ঠিক এটা বলেছেন, স্বাধীনতার সত্যি তাই। কারণে। সে কারণে আমি একটু চাইছিলাম যে স্বাধীনতার পরে আমরা যে সমস্ত কালজয়ী গান কিছু করার চেষ্টা করলাম, কিংবা একেবারে হৃদয়ের গভীর থেকে উঠে আসা কিছু গান করলাম, দেশের গান। আমরা তো প্লেব্যাক সিঙ্গার, চলচ্চিত্রে বিভিন্ন রকম গান করি, কিন্তু এই ধরনের গানও তো আমরা করি যেখানে বাণিজ্যের সম্পর্ক নেই, হ্যাঁ, যেখানে জনপ্রিয়তার সম্পর্ক নেই, হৃদয়ের সম্পর্ক আছে। এই ধরনের একটি গান গাইতে চাইছিলাম। তো এরা আমার যন্ত্রশিল্পী ভাইরা বলছে, না, আজকে বিজয় দিবস, আপনি স্বাধীন বাংলা বেতার কেন্দ্রেরই গান করুন। আমি স্বাধীন বাংলা বেতার কেন্দ্রে একটি গান করছি, সময় যদি পাই পরে যে গানগুলো আমরা করেছি সেগুলো। নঈম গহর সাহেবের লেখা, সম্প্রতি তিনি আমাদের ছেড়ে পরলোক চলে করেছেন, গেছেন। জি। হ্যাঁ, এবং সমরদার সুর করে আমাদের সমবেত গান স্বাধীন বাংলা বেতার কেন্দ্রে। সাগর পাড়িতে ঝড় জাগে যদি, জাগতে দাও, জাগতে দাও, বজ্রের গানে গানে কণ্ঠ মিলায়, শপথ নাও, শপথ নাও, শপথ নাও, শপথ নাও। সাগর পাড়িতে ঝড় জাগে যদি, জাগতে দাও, জাগতে দাও, বজ্রের গানে গানে কণ্ঠ মিলায়, শপথ নাও, শপথ নাও, শপথ নাও, শপথ নাও। সাগর পাড়িতে ঝড় জাগে যদি, জাগতে দাও, জাগতে দাও, জাগতে দাও। বাংলাদেশে 7 কোটি প্রাণ মোরা মিলেছি, মিলেছি, মিলেছি। পূর্ব তরুণে আলোর নিশান মোরা দেখেছি, দেখেছি, দেখেছি। বাংলাদেশের 7 কোটি প্রাণ মোরা মিলেছি, মিলেছি, মিলেছি। পূর্ব তরুণে আলোর নিশান মোরা দেখেছি, দেখেছি, দেখেছি। ঝড়ের পাহাড় চুরমার করে এগিয়ে যাও, এগিয়ে যাও, এগিয়ে যাও, এগিয়ে যাও। সাগর পাড়িতে ঝড় জাগে যদি, জাগতে দাও, জাগতে দাও, বজ্রের গানে গানে কণ্ঠ মিলায়, শপথ নাও, শপথ নাও, শপথ নাও, শপথ নাও। সাগর পাড়িতে ঝড় জাগে যদি, জাগতে দাও, জাগতে দাও। আমার তোরি ডুবতে দেব না, দেব না, দেব না। জীবনকে ছেড়ে মরণ নেব না, নেব না, নেব না। আমার তোরি ডুবতে দেব না, দেব না, দেব না। জীবনকে ছেড়ে মরণ নেব না, নেব না, নেব না। বিজয়ের গান প্রদীপ্ত কণ্ঠে ছড়িয়ে দাও, ছড়িয়ে দাও, ছড়িয়ে দাও, ছড়িয়ে
ঝড় জাগে যদি, জাগতে দাও, জাগতে দাও। বজ্রের গানে গানে কণ্ঠ মিলায় শপথ নাও, শপথ নাও, শপথ নাও, শপথ নাও। সাগর পাড়িতে ঝড় জাগে যদি, জাগতে দাও, জাগতে দাও, জাগতে দাও, জাগতে দাও। মনে হচ্ছে গানটা চলতেই থাকুক সারা রাত। কি অদ্ভুত সুন্দর, আর এত সুন্দর মানে বাজনার তাল যে সত্যি মানে আমি আমার প্রাচী আমাকে একটা মিনিট দেবে? নিশ্চয়ই। সেটা হলো এই যে আমরা গান করছি এবং সবসময় ওই যে স্বাধীন বাংলা বেতার কেন্দ্রে আমরা যা গান করতাম, আমাদের মাত্র 5-6 জন যন্ত্রশিল্পী ছিলেন। আমি সেই কথাই বলতে যাচ্ছিলাম, সবার কথাই বলতে যাচ্ছিলাম। এই যে আমার পেছনে আছেন মিলন ভট্টাচার্য দা, হ্যাঁ। তবলায় বাজাচ্ছিলেন। আমার মানে মনে হচ্ছিল যে মানে কি অসাধারণ জাদু। এবং আমাদের রিচার্ড কিশোর দা, কোনোদিনই আসলে বয়স হবে না ওনার, গিটার বাজান এমন সুন্দর করে, আমার চিরকিশোর। ভীষণ চিরকিশোর। আর সজীব দা তো সজীব কিবোর্ডে, অ্যাকর্ডিয়ান অ্যাকর্ডিয়ান আমাদের মনির। মনির ভাই, আমাদের অক্টোপ্যাডে পার্থদা। অসাধারণ, একদম রক্ত টকবক করছিল। মনে হচ্ছিল যে মানে জীবন তরি, এই তরি কোনোভাবে আমরা থামাতে দেব না। আজকের তরি যদি কেউ আমাদের আটকাতে চায়, আমরা জীবন দিয়ে আবার আটকে রক্ষা দেব, আমরা রক্ষা করব। এবং সেই বঙ্গবন্ধু সেই স্লোগান, আমাদেরকেও দাবায় রাখতে পারবে না। ঠিক তাই। মিমি, একটা কবিতা শুনি। এই কবিতাটা না আবৃত্তি করলে ভালো লাগবে না আমার। আমি ছোটবেলা থেকে সবসময় এই প্রোগ্রামে, মানে যখনই আমি বিজয় দিবসের প্রোগ্রামে আবৃত্তি করার সুযোগ পেতাম, এটা করতাম কবি শামসুর রহমানের তোমাকে পাওয়ার জন্যে হে স্বাধীনতা। তোমাকে পাওয়ার জন্যে হে স্বাধীনতা, তোমাকে পাওয়ার জন্যে আর কতবার ভাসতে হবে রক্ত গঙ্গায়, আর কতবার দেখতে হবে খাণ্ডব দাহন। তুমি আসবে বলে হে স্বাধীনতা, সাকিনা বিবির কপাল ভাঙল, সিঁথির সিঁদুর মুছে গেল হরিদাসীর। তুমি আসবে বলে হে স্বাধীনতা, শহরের বুকে জলপাই রঙের ট্যাঙ্ক এলো দানবের মতো চিৎকার করতে করতে। তুমি আসবে বলে হে স্বাধীনতা, ছাত্রাবাস বস্তি উজাড় হলো, রিকয়েললেস রাইফেল আর মেশিন গান খই ফোটালো যত্রতত্র। তুমি আসবে বলে ছাই হলো গ্রামের পর গ্রাম। তুমি আসবে বলে বিধ্বস্ত পাড়ায় প্রভুর বাস্তভিটায় ভগ্নস্তূপে দাঁড়িয়ে এক টানা আর্তনাদ করলো একটা কুকুর। তুমি আসবে বলে হে স্বাধীনতা, অবুঝ শিশু হামাগুড়ি দিল পিতামাতার লাশের উপর। তোমাকে পাওয়ার জন্যে হে স্বাধীনতা, তোমাকে পাওয়ার জন্যে আর কতবার ভাসতে হবে রক্ত গঙ্গায়, আর কতবার দেখতে হবে খাণ্ডব দাহন। স্বাধীনতা, তোমার জন্য থুরথুরে এক বুড়ো উদাস দাওয়ায় বসে আছেন, তাঁর চোখের নিচে অপরাহ্নের দুর্বল আলোর ঝিলিক, বাতাসে নড়ছে চুল। স্বাধীনতা, তোমার জন্য মোল্লাবাড়ির এক বিধবা দাঁড়িয়ে আছে নড়বড়ে খুঁটি ধরে দগ্ধ ঘরের। স্বাধীনতা, তোমার জন্য হাড্ডিসার এক অনাথ কিশোরী শূন্য থালা হাতে বসে আছে পথের ধারে। তোমার জন্য সগির আলী, শাহবাজপুরে সেই জোয়ান কৃষক, কেষ্ট দাস জেলেপাড়ার সবচেয়ে সাহসী লোকটা, মতলব মিয়া মেঘনা নদীর দক্ষ মাঝি, গাজি গাজি বলে যে নৌকো চালায় উদ্দাম ঝড়ে, রুস্তম শেখ ঢাকা রিক্সাওয়ালা, যার ফুসফুস এখন পোকার দখলে, আর রাইফেল কাঁধে বনে জঙ্গলে ঘুরে বেড়ানো সেই তেজি তরুণ, যার পদভারে নতুন পৃথিবীর জন্ম হতে চলেছে। সবাই অধীর আগ্রহে প্রতীক্ষা করছে তোমার জন্যে হে স্বাধীনতা। পৃথিবীর এক প্রান্ত থেকে অন্য প্রান্তে জ্বলন্ত ঘোষণার ধ্বনি, প্রতিধ্বনি তুলে নতুন নিশান উড়িয়ে দামামা বাজিয়ে দিকবিদিক এই বাংলায় তোমাকে আসতেই হবে হে স্বাধীনতা। হে স্বাধীনতা। অনেক ধন্যবাদ মিমি। গীতাদি, আমাদের পতাকা, আমাদের স্বাধীনতা, আমাদের মুক্তিযোদ্ধারা, এটাই তো আমাদের অহংকার।
আপনি আমাদের সামনে একজন মুক্তিযোদ্ধা বসে আছেন। একজন মুক্তিযোদ্ধা হিসেবে আজকে এই যে ৪৫ বছর আমরা পূর্ণ করলাম, আজকের নতুন প্রজন্মকে, আজকে যদি আমাদের এই পতাকায় কেউ চোখ রাঙায়, কে পতাকার সামনে এসে দাঁড়ায়, কি দিক নির্দেশনা? আমার মনে হয় আমাদের মধ্যে, সবার মধ্যে সততা, ভালোবাসা, দেশাত্মবোধ, দেশকে ভালোবাসা প্রত্যেকটি শিশুর মধ্যে জাগিয়ে তুলতে হবে এবং প্রত্যেকটি শিশুর মধ্যে মুক্তিযুদ্ধের যে চেতনাটা, এই চেতনাটাকে জাগিয়ে তুলতে হবে। নইলে কেউ দেশকে ভালোবাসবে না। দেশে যে এত বড় একটা যুদ্ধের মধ্য দিয়ে আমরা স্বাধীন হয়েছি, সেটা অনেক শিশুরাই জানে না। অনেক শিশুরাই প্রশ্ন করে মুক্তিযুদ্ধ কি। সেই জিনিসটা আমাদেরকে প্রত্যেককে জানাতে হবে, শেখাতে হবে, কেমন করে এই মা বোনদের ত্যাগের বিনিময়ে, কেমন করে যুদ্ধের বিনিময়ে এই দেশটা স্বাধীন হয়েছে। একজন আর দুজন না, লক্ষ লক্ষ মানুষ প্রাণ দিয়ে, ৩০ লক্ষ শহীদের রক্তের বিনিময়। আমি তো মনে করি ৩০ লক্ষের চাইতেও বেশি। কারণ আমি যখন মাঠে ময়দানে ঘুরেছি তখন দেখেছি যে কত মায়ের কত সন্তান হারিয়েছে। এটা অনুভব করতে হবে প্রত্যেকটা শিশুকে, প্রত্যেকটা জনগণকে। এটাই আমার চাওয়া, এছাড়া আর কিছু চাওয়া নেই। অনেক ধন্যবাদ। আমি আমাদের মুক্তিযোদ্ধারা দূরে থেকে তার পরিবারের জন্য যে চিঠি লিখেছে, সেই ৭১-এর চিঠি থেকে একটুখানি অল্প একটু পড়ে শোনাতে চাই। একজন স্বামী তার স্ত্রীকে লিখেছে, স্নেহের ফিরোজা, তোমাকে ১৭ বৎসর পূর্বে সহধর্মিণী গ্রহণ করিয়াছিলাম। অদ্যাবধি তুমি আমার উপযুক্ত স্ত্রী হিসাবে সংসার ধর্ম পালন করিয়া আসিয়াছ। কোনো দিন তোমার উপর অসন্তুষ্ট হইতে পারি নাই। তোমাদের অকুল সাগরে ভাসাইয়া পরপারে চলিয়াছি বীরের মতো। ইনশাল্লাহ জয় আমাদের হইবে। দুনিয়া হইতে লাখ লাখ লোক চলিয়া গেছে খোদার কাছে। কামনা করি যেন সব শহীদদের কাতারে সামিল হইতে পারি। মনে আমার কোনো দুঃখ নাই, তবে বুকজোড়া কেবল আমার বাদল। ওকে মানুষ করিও। আজ যে অপরাধে আমার মৃত্যু হইতেছে, খোদাকে সাক্ষী রাখে আমি বলিতে পারি, এইসব অপরাধ হইতে আমি নিষ্পাপ। জানি না খোদা কেন যে আমাকে এরূপ করিল। একজন মুক্তিযোদ্ধার চিঠি, তার সন্তানকে মানুষ করতে বলেছে। এই স্বাধীন বাংলায় যখন মুক্তিযোদ্ধার সন্তানরা সুনাগরিক হবে, মুক্তিযোদ্ধার সন্তান মানে বংশধর মানে তো আমরা সকলেই আসলে। রফিক ভাই, একদম আমরা শেষের দিকে একটু ছোট্ট করে যদি আমি শুনতে চাই, এবং সেটা হচ্ছে যে একদম ছোট্ট করে একটু যদি বলেন যে আজকের এই যে বাংলাদেশ, সেখানে আমরা যেন মুক্তিযোদ্ধাদের বাংলাদেশ হিসেবে দেখতে পারি, সেই অনুভূতিটা ব্যক্ত করে আপনার গান দিয়ে আমরা অনুষ্ঠান শেষ করতে চাই। তাহলে আমি আর কথা বাড়াই না। ওই যে বলছিলাম যে আমাদের যুদ্ধ, আমাদের ভাষা আন্দোলন বহু কবিতার জন্ম দিয়েছে, বহু গান, হাজার হাজার গানের জন্ম দিয়েছে এবং হাজার হাজার কবিরও জন্ম দিয়েছে। এটা এরকম ধরো দেশের গান আমরা অনেক, যেটা পরবর্তীকালে স্বাধীনতার পর করেছি, এরকম একটি গান করি দেশস্তুতি। আমি দর্শকদের কাছ থেকে বিদায় নিয়ে আচ্ছা, আসি। ঠিক আছে। প্রিয় দর্শক, অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য। এই দেশ আমাদের, আমরা ৩০ লাখ শহীদের রক্তের বিনিময়ে দেশ পেয়েছি। আমাদের বীর মুক্তিযোদ্ধারা যে স্বপ্ন নিয়ে এই দেশ স্বাধীন করেছিল, তারা আশা করেছে, স্বপ্ন দেখেছে এই বাংলাদেশে, এই বাংলাদেশকে আমরা সোনার বাংলাদেশ তৈরি করব। আসুন, বিজয়ের এই ৪৫ বছরে আমাদের অঙ্গীকার হোক রাজাকার মুক্ত বাংলাদেশ, যুদ্ধাপরাধী মুক্ত বাংলাদেশ, সোনার বাংলাদেশ গড়ি।
যেমন মুক্তিযোদ্ধাদের স্বপ্ন ছিল। শুভরাত্রি, আমরা গানে চলে যাই। গানটি এই এনটিভিতেই আমরা করেছিলাম, লিখেছিল কবির বকুল এবং সুর করেছিল মাকসুদ জামিল মিল্টু, আমারই গাওয়া। এই যে স্বাধীন দেশে আমি চলি, এই যে মায়ের ভাষায় কথা বলি, এই যে আমি মাটির সুরে বাংলাতে গান গাই, বলে যায় সে তো তোমাদের জন্য, বলে যায় সে তো তোমাদের জন্য। এই যে স্বাধীন দেশে আমি চলি, এই যে মায়ের ভাষায় কথা বলি, এই যে আমি মাটির সুরে বাংলাতে গান গাই, বলে যায় সে তো তোমাদের জন্য, বলে যায় সে তো তোমাদের জন্য। এই যে দেখি বৈশাখী মেলা, এই যে দেখি বৈশাখী মেলা, এই যে কিশোরগুলো করে খেলা, এই যে দেখি বৈশাখী মেলা, এই যে কিশোরগুলো করে খেলা, রাখালিয়া বাঁশির সুর, রাখালিয়া বাঁশির সুর শুনতে আমি পাই বলে